হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ক্লাস অফ জিকে। আমি আজকে জিকের একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেখানে হলো আমি 40 থেকে 50টা প্রশ্নের উত্তর আলোচনা করব, যেটা হচ্ছে মিক্স স্ট্যাটিক জিকের থাকবে এবং জেনারেল সায়েন্স থেকেও থাকবে। তো আজকে প্রথম প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা নিউটনের তৃতীয় ল। এটা হচ্ছে দ্বিতীয় লয়ের ব্যাখ্যা। তো হচ্ছে নিউটনের 3টা গতিসূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এই গতিসূত্রগুলো নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক গ্রন্থে আলোচনা করা আছে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এইটা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অভিধর্ম পিটক, এটা হলো দার্শনিক চিন্তাভাবনা। 3টা পৃথক ত্রিপিটক বলে, যে এটা পালি ভাষায় রচিত। ত্রিপিটক, এটা হলো 3টা পিটক, কী কী নিয়ে? বিনয় পিটক, সত্য পিটক আর অভিধর্ম পিটক। যেটা 3 নম্বর পিটক অভিধর্ম পিটক, এর মূল আলোচনা দার্শনিক চিন্তাভাবনা। এবার যে নিষ্ক্রিয় গ্যাস বেশি পরিমাণে বায়ুমণ্ডলে থাকে সেটা হচ্ছে আর্গন, আর কম থাকে রেডন। 9 × সেকেন্ড এটা ভরবেগের সিজিএস একক, আর নিউটন ইন্টু সেকেন্ড এটা ভরবেগের এস একক। এফ ইকুয়াল টু এম হলো বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তারপরে কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা, কারণ ভর হলো স্থির, কিন্তু কোনো বস্তুকে মেরু, এটা ভর স্থির, এটা একটা আলাদা। আর ভার কি? ভার হলো কোনো বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তর করলে ওর ওজন কমে যায়। এটা হলো ভার বা ওজনের ভর স্থির। এটাকে ভর তুমি যেখানে নিয়ে যাও, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, চন্দ্রপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে, মহাশূন্যে, এর যেটা ভার কোনো বস্তুর সেটাই থাকবে। আর ব্যক্তিক্ষেত্র সেটা হলো ভর, ভর কোনো একটা বস্তু সেটা স্থির থাকবে, কিন্তু ভার যেটা সেটা হচ্ছে পাল্টায় ওজন, সেটা হলো মেরু অঞ্চলে বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে কম হয়। এটা হলো তার পার্থক্য। এবং ওজন একটি বল, আর ভর কোনো বল না। ওটা একটা পদার্থের, কোনো একটা বস্তুতে উপস্থিত পদার্থের মোট পরিমাণ, সেটা হলো ভর। এবার ভর আর ভারের যে সিজিএস আর এস একক, ভরের এস একক কেজি, সিজিএস গ্রাম, আর ভার হলো নিউটন, আর ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এটা হলো, এটা একটা মানে হলো ওয়েট। ভার ইকুয়াল টু ভর আর অভিকর্ষজ ত্বরণের গুণফল হলো ওয়েট। ভার মাপি সাধারণ তুলাযন্ত্র দ্বারা, আর ভর মাপি আর ভার মাপি স্প্রিং তুলাযন্ত্র দ্বারা। কোনো যানবাহন বৃত্তাকার পথে ঘুরে যেটি প্রাপ্ত হয় সেটা হলো কেন্দ্রাভিমুখী বল বা অভিকেন্দ্র বল। যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছুলে কী হবে? বলটি তার সামনে এসে হাতে এসে পড়বে, সামনে না, কারণ রেলটা চলমান, কিন্তু ব্যক্তিটা তো ভেতরে বসেই আছে। তো সেক্ষেত্রে বলটা সোজা যেখানে থেকে ছুটবে, উপরে উঠবে, সেইখানে এসেই, অর্থাৎ তার হাতে এসেই পড়বে। এবার 3টা লিভার হয়। লিভার মানে এটা একটা যন্ত্র, যেখানে আলম্ব থাকে, ভর থাকে, ভারবাহু, আর হচ্ছে বলবাহু থাকে। আলম্ব বাহু, 3টা বাহু থাকে। তো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা, সেটা এক বা একের বেশি বা একের কম হয়, যেখানে হলো আলম্ব বিন্দুটা মাঝে থাকে, আর ভারবাহুটা থাকে এক পাশে, আর বলবাহুটা থাকে আরেক পাশে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হয় একের বেশি, যার মাঝে থাকে ভারবাহু, আর আলম্বটা এক পাশে থাকে, আর বলবাহুটা এক পাশে থাকে। আর তৃতীয় শ্রেণীর লিভারে হলো লাস্টের মাঝখানে থাকে বলবাহুটা, মাঝে দুপাশে থাকে, এক পাশে আলম্ব, এক পাশে ভার। এই মানে মাঝে কী থাকে, এটাই খুব আসে। তো মাঝে কোন বিন্দুটায় কী, কোন বাহুটা থাকে, এটা জানাটা ইম্পর্টেন্ট। এরপর থার্ড ল, এটা হচ্ছে একের থেকে কম হয় যান্ত্রিক সুবিধা। একটি বস্তু অনুভূমিক তলে সমবেগে চলছে, এটা ত্বরণ থাকবে না, বেগ বৃদ্ধির হার, এটা ত্বরণ থাকবে না। বৃহৎ ডানাযুক্ত সবচেয়ে বড় সামুদ্রিক পাখির নাম হলো ওয়ান্ডারিং অ্যালবাট্রস। ওয়ান্ডারিং অ্যালবাট্রস, এটা বিশ্বের বৃহৎ ডানাযুক্ত সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। এবার 17 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে সর্ববৃহৎ রাজ্য। প্রথমে রাজস্থান, তারপর 2 নম্বর মধ্যপ্রদেশ, 3 নম্বর মহারাষ্ট্র, 4 নম্বর ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল আমাদের চতুর্থ আয়তন অনুসারে বৃহত্তম রাজ্য, আর গোয়া হলো সবচেয়ে আয়তনে ছোট রাজ্য। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, এটাও ইম্পর্টেন্ট। আর যদি বলে জনসংখ্যার বিচারে ভারতবর্ষের সবথেকে বৃহৎ রাজ্য কোনটা, সেক্ষেত্রে হবে উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হ্যাঁ, তারপরে না, ওটা আমার ঠিক মনে নেই। উত্তরপ্রদেশ বৃহত্তম, এটা মনে আছে। আর ক্ষুদ্রতম হচ্ছে হরিয়ানা। হরিয়ানা গুলিয়ে যাচ্ছে, এই প্র্যাকটিস না থাকলে যা হয়। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান, এটা সব থেকে বড়। তারপর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর ওয়েস্ট বেঙ্গল। আর এটা হলো আয়তন। আর জনসংখ্যার বিচারে সব থেকে বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। এবার হঠাৎ এবং অবিরাম বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে এটাকে কী বলে? মৌসুমি বিস্ফোরণ বলে। 19 নাম্বার, WP অর্থাৎ ইউপি মানে হলো উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে কার সঙ্গে? নেপালের সঙ্গে আছে। ভারতের পশ্চিমে আছে আরব সাগর, আর পূর্বে বললে হবে বঙ্গোপসাগর। কেরালার বৃহত্তম ওয়াটারফল বা জলপ্রপাতটা হচ্ছে আথিরাপিল্লি ওয়াটারফল। মায়ানমারের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ। খাসি পাহাড়ের ড্যাশ অংশে অবস্থিত মৌসিনরাম, যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টি হয়, সেটা হচ্ছে দক্ষিণ অংশে। ড্যাশ চীনের সাথে সীমানা ভাগ করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আরেকটাকে দেখলাম কার সাথে সীমানা ভাগ করে, সেটা ভাগ করে হচ্ছে নেপালের সাথে। এবার হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর পূর্ণ পরিপাক হয় ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে ভিল্লিতে আমাদের খাদ্য শোষণ হয়, আর পরিপাক একই ব্যাপার, ক্ষুদ্রান্ত হয়। আমাদের খাওয়ার 3 ধরনের মেনলি আমরা খাবার খাই: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার আমাদের মুখবিবরেই হয়, যেমন ভাত, রুটি, এগুলো আরও ইত্যাদি ইত্যাদি। আর হচ্ছে প্রোটিন আর ফ্যাট, এই জাতীয় খাবারগুলো আমাদের পাকস্থলিতে পরিপাক হয়। আর 3 ধরনের খাবার হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3 ধরনের খাবারই পরিপাক হয় ক্ষুদ্রান্তে। এবার নর্মাল বিপি বা
প্রেশার যেটা স্বাভাবিক রক্তচাপ সেটা হলো 120/80 mm/Hg মিলিমিটার পারদ যেটা মানুষের বাস্তুতন্ত্রে 5টি ধরনের সেলুলোজ বিকার গঠনগত কার্যকর হলো নেফ্রন। ড্যাশের মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনাবলীর তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে ফরেন্সিক বিজ্ঞানের মাধ্যমে। ভবিষ্যতে অনেক উচ্চতে জি এর মান কমে যায়, আবার অনেক নিচুতে জি এর মান কমে যায়, আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, জি মানে অভিকর্ষজ ত্বরণ। এবার ড্যাশ ভাঙানোর ফলে ইউরিয়া উৎপন্ন হয়, প্রোটিন ভাঙানোর ফলে। অপশন অনুযায়ী ওখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছিল, তো প্রোটিন। আমরা ইউরিয়া হচ্ছে এটা একটা নাইট্রোজেন ঘটিত একটা হচ্ছে যৌগ, যেটা প্রথম কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এটা ওলার প্রথম করেছিল, তারিখটা আমার মনে নেই। তার সংকেত হলো NH2 তো এর মধ্যে নাইট্রোজেন থাকবে অবভিয়াসলি। তো অপশনগুলোর মধ্যে যেটা নাইট্রোজেন থাকবে সেটাই হবে। তো প্রোটিন আমাদের জানি কার্বোহাইড্রেট, অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত, সেই জন্য প্রোটিন ভাঙানোর ফলে ইউরিয়া উৎপন্ন হয়। এবার 5 সালা বন্দোবস্ত কে কবে চালু করে? 1772 সালে ওয়ারেন হেস্টিংস। আর 10 সালা বন্দোবস্ত চালু করে 1790 সালে কর্নওয়ালিস চালু করে। এরপর হলো 35 নম্বর প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে লর্ড কর্নওয়ালিস চালু করে। সূর্যাস্তায়ন চালু করে 1793 সালে কর্নওয়ালিস। রেগুলেটিং আইন পাশ হয় 1773 সালে হেস্টিংস চালু করে রেগুলেটিং আইন। প্রথম সনদ আইন পাশ হয় 1793 সালে কর্নওয়ালিসের সময়। সেই সময় মানে ভাইসরয় ছিল। সাগরে কন্যা সন্তান বিসর্জন আইন বন্ধ করে দেয় লর্ড ওয়েলেসলি 1803 সালে। রাউতওয়ারি বন্দোবস্ত চালু করে লর্ড হেস্টিংস ও লর্ড ময়রা বা লর্ড হেস্টিংস, আর রাউতওয়ারি বন্দোবস্ত চালু করে। ভাইয়াচারি বন্দোবস্ত চালু করে লর্ড আমস্টাম। ভাইয়াচারি বন্দোবস্ত চালু করে লর্ড আমস্টাম। সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয় 1829 সালে। সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয় 1829 সালে। পোস্ট অফিস অ্যাক্ট চালু হয় 1854 সালে লর্ড ডালহৌসির আমলে। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে বিদ্যাসাগরের সময়। লর্ড ক্যানিং সেই সময় ভাইসরয় ছিল। কন্যা শিশু হত্যা নিবারণ আইন পাশ হয় লর্ড মেয়র আমলে। ন্যাট্টাভিয়ন নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1876 সালে লর্ড নটবুকের সময়। ভ্যানাকুলার স্পেস অ্যাক্ট 1878 সালে লর্ড লিটন চালু করে, আর এটা বাতিল করে লর্ড লিটন, যেটা হলো 1882 সালে। এদিকে 2 এদিকে 2 4 বছরের, সরি 4 না, অর্থাৎ 4 বছরের মতো এটা চালু ছিল। চালু করে লর্ড রিটন, আর তুলে নেয় বা রদ করেন লর্ড রিপন। প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় লর্ড রিপনের সময়। ইলবার্ট বিল পাস হয় হচ্ছে 1883 সালে লর্ড রিপনের আমলে। মর্লিমিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 সালে। মন্টেগো চেমসফোর্ড আইন পাশ হয় এটা 1919 সালে। কুখ্যাত রাউলেট আইন, যেটা রাউলেট আইন বলে, এটা 1919 সালে 1919 সালে পাশ হয়। আমাদের জানি পরমাণু 3টা কণা নিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে প্রোটনটা হচ্ছে পজিটিভ ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, আর যেটা হলো নিউট্রন সেটা নিস্তড়িত, এর কোনো আধান পজিটিভ বা নেগেটিভ নেই। আর নৃতত্ত্বের জাদুঘর ভারতকে বলেছেন ভিনস্টেন স্মিথ। তো আমি তোমাদের সঙ্গে মোট 55টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। কোনো লেখা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে আশা রাখছি ভিডিওটা লাস্ট অব্দি দেখলে, যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। টাটা।